হাই, আমি হলাম উড়নচণ্ডী মেঘনা। ছোট্ট ছোট্ট কেভ, হার্ডলি 5টা বাড়ি মাত্র। কথা বলতে যেমন ভালোবাসি ওইরকমই ভালোবাসি ঘুরতে, আর উড়ে উড়ে এসে গেছি হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে। আরে যেখান থেকে দেখুন এই মনেস্ট্রিটা উঠছে, না কি বলবো ঝুলছে। রনেত আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, যারা চ্যানেলে নতুন তাদের বলে দিই, একজন আছে রনেত বলে, মাঝে সাঝে আমার সাথে যায় ঘুরতে। ভুটানে যে একটা ফেমাস মনেস্ট্রি আছে অন্য ধরনের, কিন্তু সে আমার সাথে না গেলে কিন্তু আমার অন্য সঙ্গীও থাকে। এবার কে থাকুক সেই জার্নিতে কি না থাকুক, আমি বলতে পারি আমার জার্নি হয় সবসময় দুর্দান্ত। তাই জন্য আপনাদের থাকতে হবে আমার সাথে এই ভিডিওতে, যাতে আপনাদের আমি ঘোরাতে পারি স্পিতির কটা বেস্ট জায়গা। আরে ডিটেলস তো অবশ্যই থাকবে, কিন্তু তার সাথে থাকবে দারুণ কমেন্ট্রি আর দুর্দান্ত ভিউ। বাহ, কি অপূর্ব দৃশ্য। সকাল সকাল মনটা একদম খুশি হয়ে গেল। আর যখন সকালে হোটেল রুমে জানলা থেকে দেখতে পাচ্ছি এত বিশাল হিমালয় পর্বত, তখন আমার মনে হলো যে সময়টা এখানে থমকে গেলে বেশ হতো। লুটেরা মুভি আগে কারা কারা জানতেন বা এত ইচ্ছুক ছিলেন যে এসে দেখবেন এই কোল্ড ডেজার্ট? এখন আমি দাঁড়িয়ে আছি, বসে আছি এই মরুভূমিতে, এই ঠান্ডা মরুভূমিতে, স্পিতি ভ্যালির হুরলিং এ। 8:30 বাজে, যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। আর একটা আমি জিনিস আপনাদের থেকে রিকোয়েস্ট করব যে প্লিজ কমেন্টসে জানান যে স্পিতি সিরিজটা আপনাদের কেমন লাগছে। আজকে সকালটা এখান থেকেই শুরু হচ্ছে, কারণ যে আজকে আমরা হুরলিং থেকে চেক আউট করে চলে যাব কাজার দিকে। আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাহাড়, আমাদের রুম থেকে পুরো ভিউ আসছে। আজকে হলো 19 সেপ্টেম্বর 2025। চলুন দিনটাকে স্টার্ট করা যাক। তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে হবে, এন্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলসো যখন সাবস্ক্রাইব করবেন দেখবেন পাশে একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো এটার আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ব্রেকফাস্টে আজকে ছিল অমলেট আর ব্রেড। আমরা খেলাম ব্রেকফাস্ট আর বেরোলাম এই ড্রিমল্যান্ড থেকে, কারণ যে এগিয়ে যাচ্ছি এবার আমরা আমাদের স্বপ্নের দেশে। 9:10 বাজে আমরা বেরিয়ে পড়লাম। পথে অনেক কিছু দেখবো আর আপনাদের বাইরেটা দেখাচ্ছি। দেখুন কি লেভেলের রোদ্দুর। জ্যাকেট কেন পরে? কারণ যে ওইরকমই লেভেলের হাওয়া। হুরলিং এর এই সকালটা আর 5টা সকালের চেয়ে একদম আলাদা। চোখের সামনে যে পাহাড়গুলো দেখছেন, মনে হচ্ছে হাত বাড়ালেই ছোঁয়া যাবে। আপনারা যারা আমার চ্যানেলে এই স্পিতি পর্বে প্রথমবার, রিকোয়েস্ট করব এর আগের 3টে পর্ব অবশ্যই দেখবেন। তাহলেই তো বুঝতে পারবেন যে আস্তে আস্তে গাছপালা কমতে কমতে এখন এই অবস্থা। নো ডাউট এটাকে বলা হয় দ্য কোল্ড ডেজার্ট অফ ইন্ডিয়া। আর টাবোতে প্রবেশ করার আগে আপনারা দেখতে পাবেন এই গভর্নমেন্ট স্কুলটা। এখানে বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টস পড়াশোনা করে। শুধু তাই না, গভর্নমেন্ট নিজে দায়িত্ব নেয়, নিজেরা খরচা দেয় এখানে থাকা খাওয়ার জন্য। হুরলিং থেকে টাবো একদমই কাছে। এই গ্রামেও অনেক হোমস্টেজ আছে, অনেকজন টাবোতেও থাকে। তো চলুন যাওয়া যাক, আমরা গিয়ে মিলেনিয়াম যে মনেস্ট্রিটা ওটা দেখে নিই। যেখানেই দেখছি আপেল, আপেল আর আপেল, এই হলো মজা এই অ্যাপেল সিজনে আসার। সেপ্টেম্বর মাসে যেমন আমরা এসেছি। ওই দেখুন লামা আসছে, পিছনে পাহাড় বড় বড়, আর ওই পাহাড়গুলোর মধ্যে না ছোট ছোট দেখবেন কটা গর্ত আছে, ওগুলো হলো গুহা। আপনারা এখন দেখছেন টাবোর মিলেনিয়াম মনেস্ট্রি, যা হিমালয়ের অজন্তা নামেও পরিচিত। জায়গাটা এত সুন্দর, পুরো শান্ত পরিবেশ। পিছনে শুধু মংসি আছে কজন, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে বিশাল বড় বড় পাহাড়, মাঝখানে পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট মনেস্ট্রি, সুন্দর মনেস্ট্রি, ভর্তি গরু, আর পাখির হালকা আওয়াজ আসছে, আর তার সাথে শো শো করে মাঝে মাঝে হাওয়ার আওয়াজ। 996 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এই মনেস্ট্রি। টাবোর মেন অ্যাট্রাকশন হলো এই মনেস্ট্রি, কিন্তু তাছাড়া যদি আপনারা কিছু দেখতে চান, আমি বলবো চলুন হেঁটে আসি আর দেখে নিই এই টাবোর ফেমাস গুহাগুলো। ওইখানে দেখতে পাচ্ছেন ওইটা হলো টাবোর পোস্ট অফিস, আর ঠিক তার অপোজিটে একটু এগিয়ে এসে এখান দিয়ে কেভে যাওয়া যায়, সিঁড়ি করা আছে, তো আমরা এখান দিয়েই যাব। এই দেখুন লেখা আছে টাবো কেভস 300 মিটারের মধ্যে, আর বাকি সব মনেস্ট্রি বা গ্রামগুলো কত কিলোমিটার দূরে সেটাও লেখা আছে। এরম সিঁড়ি বানানো। তো চলুন যাওয়া যাক। চারিদিকে বড় পাহাড়, পুরো মনে হচ্ছে মরুভূমি। এই যে সিঁড়িগুলো করা, এগুলো করেই যাচ্ছি।
ওই যে টাবো কেভস, একটা না কিন্তু অনেকগুলো আছে, বাট এটার জন্য সিঁড়ি করা আছে। কি রোদ্দুর আপনাদেরকে কিভাবে বলে বোঝাই, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বা যেটা ফিল হচ্ছে সেটা শুধু আমি বুঝতে পারছি। 3280 মিটার অ্যাবভ সি লেভেলে যখন দাঁড়িয়ে আছি তখন রোদের তেজ তো এরম হবেই, আর তার সাথে আছে মারাত্মক ঠান্ডা হাওয়া। জায়গাটা পুরো আলাদাই, সত্যি বলে না স্পিতি আর লাদাখ পুরো আলাদাই, ওরমই লাগছে। এটা একটা প্রোটেক্টেড মনিউমেন্ট, ন্যাশনাল ইম্পর্টেন্সের। আপনারা অবশ্যই গুহার ভেতরে যেতে পারেন, কিন্তু এর ওপরে দাঁড়ানো পুরোপুরি নিষেধ। ওইদিকে না আরো কটা আছে, বাট ওইদিকে সিঁড়িটা বানায়নি। আমি দেখলাম সিঁড়ি, মানে প্রথমে ভেবেছিলাম ওইগুলোতে যাব, কিন্তু তারপরে দেখলাম না, সিঁড়িটা এইদিকে করে দিয়েছে। তো আমার মনে হচ্ছে এই কেভসগুলোর জন্য। বাহ, পুরো টাবো দেখা যাচ্ছে পুরো। আর ওইখানে দেখছেন, ওইটা হলো টাবোর মিলেনিয়াম মনেস্ট্রি, যেটা আমরা এক্ষুনি ঘুরে আসলাম। এই দেখুন, অনেকগুলো গুহার মধ্যে একটাতে আমরা প্রবেশ করছি, যেখানে টুরিস্টরা চিপসের প্যাকেট ফেলে রেখেছে। জানি না কি বুদ্ধি এদের যে এরা এত সুন্দর জায়গাটাও ময়লা করে। টাবোর মনেস্ট্রির মতন এই গুহাগুলোও কিন্তু প্রায় 1000 বছরের প্রাচীন। ছোট্ট ছোট্ট কেভ, বেশি কানেকশন নেই, কিন্তু একটা ছোট্ট জায়গা। এই যে ঢুকলাম, দেয়াল মানে ওপরের পাটটা দেখাচ্ছি, যেটাকে সিলিং বলতে পারে, পুরো কালো, অন্য ধরনের। বাইরের পাথরগুলো যেমন, ওইরকম না। প্রাচীনকালে যখন মনেস্ট্রিতে জায়গা কম থাকতো, বা যখন সন্ন্যাসীরা একদম নির্জনে দীর্ঘ সময়, কখনো কখনো সেটা মাসের পর মাস হতে পারে, ধ্যান করতে চাইতেন, তখন তারা এই পাহাড়ের গুহাগুলোকে বেছে নিতেন। এই যে যে মনিউমেন্টটা যেটা বললো যে প্রিজার্ভ করে রাখা হয়েছে, এই দিকটায় আরো আছে। এখানে এসে শেষ, অনেকটা জায়গা নিয়ে এই মনিউমেন্টটার ভেতরে ঢুকবেন। আর এখানে ভেতরে দর্শন করারও জায়গা আছে, বাট ওখানে ভিডিও নেওয়া অ্যালাউড না। যে রনিত বসে বসে এখানে ছবি নিচ্ছে ওর ফোনে। এখানটায়, এই জায়গাটায়, এই দরজাটার ভেতরে দর্শন করা যাবে। বাবা, এখানে তো আরও ভেতরে আছে জায়গা দেখতে পাচ্ছি, যেখানে আমি জুতো পরে উঠবো না। ওখানে প্রদীপ আর ওইসব রাখা। চলুন, আপনাদের এমন এক জায়গা দেখালাম যেটা অনেকেই টাবোতে এসেও মিস করে যায়। এবার পালা টাবো ছেড়ে এগোনোর। এই ঠান্ডা মরুভূমি দিয়ে যাতায়াত করতে করতে ফট করে পৌঁছে গেলাম আমাদের নেক্সট গন্তব্যে। একই দেখছি, এ তো সেই মনেস্ট্রিটা না যেটা অল ওভার দ্য ইন্টারনেট খুব ফেমাস। অনেকজন বলে ঝুলন্ত মনেস্ট্রি, অনেক পোস্টকার্ডেও দেখা যায়। এখন আমরা এসেছি ডাঙ্কার মনেস্ট্রি, যেটা হলো এখানকার খুবই ফেমাস মনেস্ট্রি। তার সাথে যদি আপনারা দূর থেকে দেখেন, যখন রাস্তা দিয়ে আমরা আসছিলাম, আমি চেষ্টা করেছি একটু ফুটেজ নেওয়ার, যদি বা রাস্তা এখানে খুবই খারাপ, ওই পাটটাতে সরু নড়বড়ে, তো ওখানে দেখবেন মনেস্ট্রিটা পুরো পাহাড়ের মধ্যে একদম এনগ্রেভ যেন দেখে লাগছে। দেখে অনেকটা ভুটানে যে একটা ফেমাস মনেস্ট্রি আছে পাহাড়ের ওপরে, ওইরমই লাগে দেখতে। দূর থেকে দারুণ দেখতে লাগছে। আর ওইটা হলো ওল্ড মনেস্ট্রি। তাছাড়া এখানে একটা নিউ মনেস্ট্রি বানানো আছে, যেটা একদম মডার্ন, কালারফুল, কিন্তু এই পাহাড়ের মধ্যে যে ওল্ড যে ডাঙ্কার মনেস্ট্রিটা অপূর্ব সুন্দর লাগছে। চোখের সামনে এখন আপনারা দেখছেন ওয়ার্ল্ড ফেমাস ঢাঙ্কার মনেস্ট্রি বা ঢাঙ্কার গোম্পা। নামটার মানে কি জানেন? ঢাং মানে হলো ক্লিফ, আর খার মানে হলো দুর্গ। আর তাই জন্যই এই নাম, কারণ যে এই দুর্গটা একটা ক্লিফের ওপরে। টুরিস্ট যত না আছে, তার থেকে বেশি এখানে যারা বুদ্ধিস্ট প্রেয়ার করতে এসেছে, ওনাদের ভর্তি মহিলারা এখানে ভর্তি, অনেকজনই আছে এখানে। এখন দাঁড়িয়ে আছি একদম নিউ মনেস্ট্রির সামনে। আসলটা যেটা পুরোনোটা, ওটা আমরা এরপরে যাব। এখানে এই যে বিশাল বড় জায়গাটা খালি, এখান থেকেই কিন্তু আপনারা ভিউ পেয়ে যাবেন ওল্ড ডাঙ্কার মনেস্ট্রির। এই যে এইদিকে আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিউটা কেউ মিস করবেন না। এখানে ভালো ছবি তুলবেন ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে, এখানে দারুণ ছবি আসবে। এই যে এই জায়গাটাতে, এইটা হলো নতুন মনেস্ট্রির একদম ফ্রন্টটা। আর ভেতরে পুজো হচ্ছে, ভেতরে সব মংসরা বসে, বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা। আর বাচ্চা মংসগুলো আমাদেরকে দেখে দেখে এরকম হাসছে। এই দেখুন, এইটা হলো ওদের টাইম টেবিল, কোন দিন কি কি আছে, ফিলোসফি, ড্রয়িং, মঙ্ক ডান্স। আমাদের যেমন স্কুলে টাইম টেবিল হতো, এই দেখুন না, এটা হলো এক্সামিনেশনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা আবার দেখে দেখে হাসছে পুচকুগুলো।
নতুন মনেস্ট্রিতে করলাম দর্শন, দিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম, কারণ যে গাড়ি করে আমরা পৌঁছে যাব ওল্ড মনেস্ট্রিতে। আর এই ঢাঙ্কার, এটাই কিন্তু একসময় ছিল স্পিতির রাজধানী। ওইটা হলো নতুনটা, যেটাতে আমরা এতক্ষণ ছিলাম। আর এবার পালা এখান দিয়ে হেঁটে সিঁড়িগুলো দিয়ে উঠে এই পুরনো মনেস্ট্রিটায় পৌঁছানোর। যেমন এখানে মিষ্টি টেনজিং এর সাথে দেখা হলো, ওইরকম চোখে পড়লো এই অসাধারণ ল্যান্ডস্কেপ। আপনাদেরকে রিকোয়েস্ট করছি ল্যান্ডস্কেপটায় মন দেবেন। হতে পারে রুক্ষ, কিন্তু অপূর্ব সুন্দর আর একদম আলাদা। আর পাহাড়ের মধ্যে এই আকারগুলো দেখুন, মনে হচ্ছে পিঁপড়ের বাড়ি, অ্যান্ট হিল। 12,774 ফিট উচ্চতায় অবস্থিত এই ঢাঙ্কার মনেস্ট্রি। সাদা রং আর তার সাথে হালকা লাল রঙের ছোঁয়া। আচ্ছা, এবার আমরা মেন এই যে মনেস্ট্রির ভেতরে প্রবেশ করব, কিন্তু এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড না। এখানে লেখাও আছে, তাই জন্য আমি আর ভিডিও করতে পারছি না এই পার্টটা। মনেস্ট্রির ভেতরটা এতটা সুন্দর, শান্ত, অন্ধকার, এরকম মাথা নিচু করে করে যেতে হবে। আসলে এটা পাহাড় থেকে কেটে বানানো, তো ওই কেভ কেভ ব্যাপারটা, ওই গুহা ব্যাপারটা আছে বল, তাই না রে? এরকম কাটা কাটা ভেতর দিয়ে ছোট ছোট রুম, এরকম মাথা নিচু করে যেতে হবে। দেয়ালের মধ্যে পুরো পুরনো আগেকার পেন্টিং, আমার মনে হয় না রিটাচ করা হয়েছে, একদম ওইরমই আছে। বুদ্ধার 3খানা মূর্তি ছিল, আর 3টেই পুরনো, অন্য ধরনের। ভিডিও তো নেওয়া গেল না, কিন্তু আপনাদের এইটুকুনি বলতে পারি যে ভেতরে ঢোকার পর এক অদ্ভুত নিস্তব্ধতা আপনাদেরকে ঘিরে ধরবে। এখানে রয়েছে বৈরোচন বুদ্ধের বিশাল মূর্তি। পাহাড় কেটে তৈরি করা এই মনেস্ট্রির ভেতরে আছে এমন ছোট ছোট গুহার মতন রুম, যেখানে বসে সন্ন্যাসীরা ধ্যান করেন। ঢাঙ্কার মনেস্ট্রি দেখে তার পাশেই চলে আসলাম এই ক্যাফেটায়। এখানে কটা ক্যাফে আছে, আর এগুলো সব টিবেটান ক্যাফে, তাই জন্য আমি রেকমেন্ড করবো এখানে কিন্তু নুডলস খুব ভালো খেতে পারেন। ঢাঙ্কার মনেস্ট্রি সেই আকাশ ছোঁয়া উচ্চতা ছেড়ে আমরা যখন নিচে নামা শুরু করলাম, মনে হচ্ছিল আমরা পাহাড়ের ভেতর দিয়ে খোদাই করা কোনো এক গোলক ধাঁধায় ঢুকে পড়েছি। কেস করেছে ঠিক তখনই যেন ফোনে চার্জটা চলে গেল। ভেবেইছিলাম আপনাদের এই দুর্দান্ত রোড জার্নিটা দেখাবো। আর এই যে এত ট্রাভেল করি, এত ঘন্টা ধরে কিসে শুট করি, আপনারা কতজন আমাকে কমেন্ট করেছেন বিভিন্ন ভিডিওতে যে আমি কোন ডিভাইসে শুট করি। আমি কিন্তু শুট করি আমার আইফোন 15-এ, যেটাতে শুধু শুট না, কলস নিচ্ছি, ইমেলস দেখছি, রিপ্লাই করছি, শুট করছি, আপলোড করছি, কত কিছু। আর তার জন্য ফোনের এনার্জি হাই রাখতে হয়, যেটার জন্য আমি সবসময় আমার সাথে ক্যারি করি আগারোর এই পাওয়ার ব্যাংকটা। ভাগ্যিস সেদিনও আমার কাছে ছিল আগারো ন্যানো পাওয়ার ব্যাংক উইথ 10,000 মিলিঅ্যাম্পিয়ার। বেস্ট কি জানেন তো এই পাওয়ার ব্যাংকটার ব্যাপারে, এটা একদম কম্প্যাক্ট, দেখেই বুঝতে পারছেন। তার সাথে লাইট দেখুন, একদমই লাইট। তাই জন্য এইটা কিন্তু শুধুমাত্র আমার ওই ব্যাকপ্যাকে না, এরকম যখন আমি ছোট্ট স্লিং ব্যাগস নিই, এর মধ্যেও খুব ইজিলি চলে আসে। তাই জন্য শুধু ভ্রমণের সময় না, এটা কিন্তু আমি নর্মালি এই যে কলকাতায় ঘুরঘুর করে বেড়াই, তখনও কিন্তু এটার মধ্যে ক্যারি করি। তার সাথে বেস্ট হলো এটাতে টাইপ এ অ্যান্ড টাইপ সি পোর্ট দুটোই আছে, তো আমি মাল্টিপল ডিভাইস চার্জ দিতে পারি। এই বাটনটা প্রেস করলে আপনারা জানতে পেরে যাবেন যে পাওয়ার ব্যাংকে কতটা চার্জ আছে। সাথে এর মধ্যে আছে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং, তাই জন্য এগুলো স্মার্টফোন খুবই ফাস্ট চার্জ করে। আর এই ফিচার্স গুলো তো আছেই। আমার ফোন হলো চার্জ ঝটপট, আর তাই জন্য আমি সঙ্গে সঙ্গে শুট করতে পারলাম স্পিতি ভ্যালির এই সুন্দর রাস্তা। পাহাড় থেকে নামার পর রাস্তাটা এখন একদম নদীর গা ঘেঁষে। কোন নদী জানেন তো? স্পিতি নদী। স্পিতির এই রুক্ষতাকে বলা হয় কোল্ড ডেজার্ট। কিন্তু এই ধূসর পাহাড়ের গায়ে যখন সূর্যের আলো পড়ে, তখন এর যে কত রকমের শেড দেখা যায় তা ক্যামেরায় ধরা বেশ কঠিন। এখন এই যে জায়গাটা দেখছেন, এটা হলো পিন ভ্যালি। ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু অন্য পাহাড়গুলো যেগুলো আমরা ক্রস করে এসেছিলাম, তার থেকে কিন্তু এই পাহাড়গুলো অনেক অনেক সবুজ, ঘাস আছে, গাছ আছে। আপনারাও হয়তো রনেতার আমার মতন অবাক হচ্ছেন যে স্পিতির এই ঠান্ডা মরুভূমির মধ্যে কোথার থেকে চলে আসলো এই লুকোনো অংশ, যা তার অদ্ভুত সবুজ আভা আর বন্য সৌন্দর্যের জন্য পরিচিত। ক্যামেরায় হয়তো রঙের ডিফারেন্স হয়তো অতটা বুঝতে নাও পারতে পারেন, কিন্তু যদি সামনে থেকে দেখেন, এই পাহাড়গুলোও কিন্তু শুকনো পাহাড়, কিন্তু তার উপরে হালকা ঘাসের লেয়ার, সবুজ, কটা ছোট ছোট গাছ আছে। এখানে মটরের চাষ হয়, কিন্তু অন্য যে স্পিতি ভ্যালির যে পাহাড়গুলো, ওগুলো কিন্তু ওইরকম না, ওগুলো হলো পুরো পাথর, পুরো শুকনো। তাই জন্য এই যে পিন ভ্যালি, যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি, এটাকে বলা হয় স্পিতি ভ্যালির সব
থেকে সবুজ জায়গা, এখানে গাছপালা আছে। এখানে একটা মনেস্ট্রি আছে, তো চলুন গিয়ে ওটা দেখে নিই। চারিদিক দিয়ে উঁচু পাহাড়ে ঘেরা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে কুংরি মনেস্ট্রি। আর এই মনেস্ট্রি তৈরি হয়েছিল আনুমানিক 1330 সালের দিকে। এটি স্পিতি উপত্যকার দ্বিতীয় প্রাচীনতম মনেস্ট্রি। বাহ, বেশ বড় এটা। আর এখন মনে হয় মংসদের ক্লাস ছুটি হয়ে গেছে, কেন অনেকই বাজে 3:25। তাই দেখছি সবাই ওরা যে রুমসগুলোতে থাকে ওখানে যাচ্ছে বেরোচ্ছে, মানে ক্লাস চলার আর কিছু দেখছি না। এই রুমগুলো দেখছেন পুরো হস্টেলের মতন, ওনারা এখানেই থাকেন। আমরা এখন বেরিয়ে যাচ্ছি কারণ যে মনেস্ট্রিতে কনস্ট্রাকশন চলছে, তো ভেতরে মঙ্করা বসে ক্যারম খেলছে, কিন্তু ট্যুরিস্টদের ঢুকতে দিচ্ছে না কারণ যে ভেতরে পুরো ওদের পুরো সব ভেঙে কাজ চলছে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হলো হিমাচল প্রদেশের নিচের দিকে, মানে স্পিতি ভ্যালিতে আসার আগে পর্যন্ত কিন্তু বেশিটা মেজরিটি হলো হিন্দু, তাই জন্য ভর্তি মন্দির, কালী মন্দির, মাতা মন্দির, হনুমানজি মন্দির, দুর্গা মাতা মন্দির, ভর্তি মন্দির। আপনারা যদি আমার শিমলা কাসল মানালি সিরিজটা দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ এই স্পিতির শুরুতে যখন আমরা নিচের দিকে ছিলাম, আর যেই আপনারা স্পিতি ভ্যালির ভেতরে প্রবেশ করে যাবেন তারপরে কিন্তু পুরো মনেস্ট্রি, বেশিটাই মেজরিটি কি আসলে সবাই হলো বুদ্ধিস্ট, তো তাই জন্য সব আপনারা দেখতে পাবেন সাইট সিইং এর সুন্দর সুন্দর মনেস্ট্রি। দিনটা ছিল পরিষ্কার না, এটা কোনো আলাদা ব্যাপার না। স্পিতি ভ্যালিতে আপনারা সব সময় এরকম পরিষ্কার দিন পাবেন। আসলে এটা তো রেন শ্যাডো রিজিয়ন, ওইরকম ভাবে এখানে বৃষ্টি হয় না, মাঝে সাঝে ক্লাউড বার্স্ট হতে পারে। পিন ভ্যালি ছেড়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি। যা সবুজ রং দেখা দেখে নিন, কারণ এই ছিল একটা গ্রাম স্পিতি ভ্যালিতে যেখানে হালকা সবুজ রং দেখা যায়। মনেস্ট্রিটা দেখার পর এখন আমরা হালকা একদম একটু এগিয়ে এসেছি। এখান থেকে আরো 15 কিলোমিটার গেলে হলো ওই মুদ বলে যে গ্রামটা, ওইটা যেখান থেকে নাকি দারুণ ভিউ আসে। বাট এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, নিচে বাড়িগুলো, এই জায়গাটার নাম হলো মিকিম। ভুল করেও কিন্তু হিকিমের সাথে গুলিয়ে ফেলবেন না। হার্ডলি 5টা বাড়ি মাত্র, ভাবুন এত ছোট একটা গ্রাম। আর এই গ্রামে দেখলাম এই দাদা বসে আছেন। আপনারা আমাকে কমেন্টে জানান, উনি কি ভাবছেন যে বাহ ক্যা লাইফ হ্যায়, নাকি উনি ভাবছেন যে একটু শহরে যাওয়া যাক। উনি কি ভাবছেন সেটা আপনারা গেস করুন, কিন্তু আমার তো শহরে ফেরার কোনো ইচ্ছা নেই। তাই জন্য চললাম এই হিমালয় পর্বতের রাস্তাগুলো দিয়ে, আর পৌঁছে যাচ্ছি আজকে আমরা কাজাতে। চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা এইটা হলো কাজা, যেটা হলো বিশ্বের অন্যতম উচ্চতম জনপদ। আলাদা, কাজা জায়গাটা বেশ আলাদা। স্পিতি ভ্যালিতে এমন একটা জায়গা যেখানে অনেকদিন পর আমি আর রনিত এত লোকজন আর এত দোকান একসাথে দেখলাম। জায়গাটা কিন্তু বেশ জমজমাট, আপনাদের ভালো লাগবে। আর এই যে বাজারটা, এখান থেকে আপনাদের কোনো প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা কিনতে পারেন। সত্যি কথা বলতে গেলে এখান থেকে কিছু কেনার নেই, কেন যে আমরা যখন শিমলা কাসল মানালি করেছিলাম, শিমলায় ভালো শপিং করা যায়। কাসল থেকে আমরা খুব সুন্দর সুন্দর জিনিস কিনেছিলাম, রনিতের একটা জ্যাকেট কিনেছিলাম, এ বাবা যেটা পরে একটা ছেলে এখন আসছে হেঁটে হেঁটে। মানালি থেকে জিনিসপত্র কিনেছিলাম, তো এখান থেকে কেনার কোনো মানে হয় না, এটা অনেক হাই অল্টিটিউডে। যে জিনিসটা আরো কম দামে কাসল মানালিতে পাওয়া যাবে, ওটা এখানে দাম বাড়িয়ে বলবে, কোনো মানে হয় না। খুব দরকার না পড়লে আমি এখানে রেকমেন্ড করব না কিছু কিনতে, কিন্তু চলুন আমরা একটা ক্যাফেতে যাই। এটা হলো ক্যাফেটা, অনেকটাই বড়। আমি জাস্ট একটা সাইডে নিতে পারছি, আমি এদিক করে বসে আছি বলে। ওখানে বাইরে বসার জায়গা আছে, কিন্তু খুবই ঠান্ডা, তো আমরা এই দিকটায় বসেছি। আমি নিয়েছি ক্যাপুচিনো আর রনিত নিয়েছে ক্যাফে লাতে। ওর খাওয়া হয়ে গেছে, তাই আর দেখাতে পাচ্ছি না। যা দেখলাম চাইনিজ মেন কোর্স আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কন্টিনেন্টাল আছে, স্যুপ আছে, সব আছে, ঠিক আছে। আর তার সাথে এমনি ডেজার্ট আর হট বেভারেজ, কোল্ড বেভারেজ সবই আছে। আর যদি আপনারা ট্যুর পিকার্সদের সাথে আসেন তাহলে তো কোনো মানে হয় না, বিকজ ওনারা অলরেডি ব্রেকফাস্ট আর ডিনার তো দিচ্ছেই, মাঝখানে লাঞ্চটা তো অলরেডি হয়ে গেছে। এখন বাজে হলো সন্ধ্যেবেলা 6:14। আমি অ্যাকচুয়ালি সাংলার, যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন, আমি একটা ছোট বেকারি খুঁজছিলাম, বা কোনো মিষ্টির দোকান যেখানে একটু বেকারি প্রোডাক্টস আছে, কিন্তু এখানে ওরকম কিচ্ছু পেলাম না। তাই এই মারাত্মক ঠান্ডা ওয়েদারে ঝটপট খেয়ে নিলাম গরম গরম কফি, আর পৌঁছে গেলাম নিজেদের হোটেলে। চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। আমরা ওপরের ফ্লোরে নিয়েছি, আর আমাদের হলো রুম নাম্বার 106। এই যে রুমে এসে গেছি,
আমার এরম টাইপের সাজের রুম খুব ভালো লাগে, মানে এরম সাজানো রুম। আপনাদেরকে একটার পর একটা দেখাচ্ছি, ওকে? ঢুকেই হলো এরম, এখানে দেখুন দেয়ালের কাজটা আমার দারুণ লেগেছে। এখানে কাঠের কাজ আর এখানে হলো নর্মাল যেমন সিমেন্টের হয়। আর সব থেকে প্রথমে যেটা আমার ঢুকে সব থেকে ভালো লেগেছে আর হাটকে লেগেছে সেটা হলো এই ফ্রেমটা, খুবই সুন্দর। ওখানে একটা ওয়ার্ড্রোব আছে, তার পাশে একটা ডাস্টবিন দেয়া আছে। এখানে আছে কফি টেবিল আর দুটো চেয়ার, আর তার সাথে বেস্ট হলো এখানে কেটেল আছে। এখানে সামনে আছে একটা জানলা। এটা হলো বেড, কিং সাইজ বেড, পাশে দুদিকেই বেস্ট সাইড টেবিল আছে। আর ওই দেখুন ওখানে রনেত লুকিয়ে দাঁড়িয়ে আছে যাতে ও প্রেমে না আসে। আমার এরকম ওয়ার্ম লাইটিং এর রুম না দারুণ লাগে। আমি জানি না স্ক্রিনে কেমন লাগছে, বাট বিশাল বড়। আবার ওখানে আবার নেট লাগানো, মানে জানলার ওপরে পর্দা টাইপের। WC আছে, বালতি দেয়া আছে। এখানে আছে শাওয়ার আর গিজার, আর এখানে আছে মিরর। ও, মিররের সাথে লাইটও আছে, বাহ ভালো। দেখি জলে কিনা, ও ইয়েস। আর এখানে হলো ভ্যানিটি কাউন্টার, বেসিন আছে। ভিউ দেখানোর জন্য আমরা ইচ্ছা করে রুমের লাইট অফ করেছি। রাতের ভিউটা দেখে নিন, তারপরে কালকে সকালে তো অবশ্যই দেখাবো। ওয়াও, সুন্দর লাগছে কিন্তু, বড় বড় পাহাড়। আর আপনারা স্ক্রিনে যা দেখছেন তার থেকে বেশি অন্ধকার। এটা তো ক্যামেরা একটা এক্সপোজার দেয় বলে হাই করে দেয় এক্সপোজারটা। ওয়াও, বেশ ভালো। কালকে সকালে আবার দেখাবো। আপনারা সবাই জানেন যে এবারে স্পিতি ভ্যালির ভ্রমণ আমি করছি ট্যুর পিকার্সের সাথে। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম, বাট স্পিতি ভ্যালির ঘোরা শেষ হয়নি। কালকে আমরা অনেক ইম্পর্টেন্ট আর ফেমাস স্পটস কভার করব। তো হোপ আপনারা সবকটা এপিসোডস এই স্পিতি সিরিজে দেখছেন, আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগছে। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই।